আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, গাজার বাড়িঘর শরণার্থী শিবিরে হেলিকপ্টার থেকে গুলি। দিনে দিনে নৃশংস সীমা ছাড়িয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। বেসামরিকদের লক্ষ্য করে প্রতিনিয়তই বাড়ছে হত্যাযজ্ঞ। গাজার বাড়িঘর থেকে শুরু করে শরণার্থী শিবির সর্বত্রই চলছে ইসরায়েলের নারকীয় তাণ্ডব। আজ গাজার রাফা শহরে হেলিকপ্টার থেকে গুলি করে 23 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলের সেনারা। এরপর জানাবো, গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেবে না ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এই মাসের 2 তারিখ থেকে কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সেখানে একের পর এক হামলা অব্যাহত রেখেছে। গাজার প্রতিরক্ষামন্ত্রী কার্তোস বলেছেন, গাজা একটি চাউলের দানাও ঢুকতে দেয়া হবে না। এদিকে কেন ইসরায়েলিদের পছন্দ করতেন না রানী এলিজাবেথ? ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদ সারের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি। লন্ডনে তারা গোপন বৈঠক করেছেন। জানা গেছে, এই ঘটনায় ব্রিটিশ রাজনীতিবিদরা সমালোচনা করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতিবিদদের এ অবস্থান নতুন নয়। প্রাতরানী দ্বিতীয় এলিজাবেথও ইসরায়েলকে পছন্দ করতেন না। খবর মিডল ইস্টে। জানাবো, প্রাণঘাতী বিক্ষোভের পর পশ্চিমবঙ্গে সেনা মোতায়েন, যা বলছে মুসলিমরা। ভারতে ওয়াকফ সংশোধনী বিল। ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলকে ঘিরে পশ্চিমবঙ্গে আবার বিক্ষোভের পর শনিবার 3 জনকে গুলি করে হত্যা করেছে ভারতের পুলিশ বাহিনী এবং 150 জনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেনা শাসন চলছে ভারতের মুর্শিদাবাদে। মুসলমানরা আছে চরম বিপদে। ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ করার পরই পুরো ভারতবর্ষে মুসলিমরা ক্ষোভে ফুঁসে ওঠে। $14 বিলিয়ন এখন থেকে নরেন্দ্র মোদীর সরকার মুসলমানদের কাছ থেকে নিয়ে যাবে। এই সম্পদের উপর মুসলমানরা কোনো অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে না। এবং সর্বশেষ জানাবো, কঙ্গোতে নৌকা ডুবে নিহত 50। কঙ্গো প্রজাতন্ত্রের পশ্চিম উপকূলে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই নৌকাডুবির ঘটনায় সেখানে অন্তত 50 জন নিহত হয়েছে। এছাড়াও সেখানে আরও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 20 থেকে 30 জনকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজার বাড়িঘরে শরণার্থী শিবিরের হেলিকপ্টার থেকে গুলি। দিনে দিনে নৃশংসতার সীমা ছাড়িয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। বেসামরিকদের লক্ষ্য করে প্রতিনিয়ত বাড়ছে হত্যাযজ্ঞ। গাজার বাড়িঘর থেকে শুরু করে শরণার্থী শিবির সর্বত্রই চলছে নারকীয় তাণ্ডব। আজ দক্ষিণ গাজার রাফা শহরে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেই গুলিতে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা গাজার বিভিন্ন স্থানে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েও তারপর শেষ রক্ষা হচ্ছে না। তাদেরকে দেখামাত্রই গুলি করছে হেলিকপ্টার থেকে। এমন নৃশংস হত্যাকাণ্ড পৃথিবীতে আর কখনোই হয়নি। এই হত্যাকাণ্ডের অবসান চায় বিশ্ব। ভোর থেকেই ছিটমহলের বেশ কয়েকটি এলাকায় কমপক্ষে 23 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজা শহর এবং উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে নতুন করে হামলা হয়েছে। তীব্র বোমা হামলার পর জাবালিয়া শরণার্থী ক্যাম্প থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। আল জাজিরা এবং এপির প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। শুধু গুলি নয়, আবাসন, আল
কাবিরা শহরের নিকটবর্তী খান ইউনুসের কামান হামলাও হয়েছে। মধ্য গাজায় নুসিরাত শরণার্থী শিবিরের পাশাপাশি বুরেজ শিবিরেও আর্টিলারি হামলার খবর পাওয়া গেছে। আজ সকালে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় ৩ জন নিহত হয়েছে। তুফাপাড়ায় আল নাফা স্ট্রিকে হাসোয়া পরিবারের কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও আল শাপ এলাকায় একটি বড় বাড়িতে বোমা হামলায় আরও ৩ জন নিহত হয়েছে। উদ্ধারকর্মীরা গাজায় ধ্বংসাযোগ্য বাড়ির পাথরের নিচ থেকে একজন তরুণীকে উদ্ধার করেছে নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় সিভিল ডিফেন্সের উদ্ধারকারীরা টর্চলাইটের নিচে কাজ করছেন, হাতুড়ি ব্যবহার করছেন, ধীরে ধীরে ইট সরিয়ে ফেলছেন। চাপা পড়া তরুণীটি তার মায়ের জন্য কাঁদছিলেন। তার কপালে একটি বড় দাগ পড়েছিল, তার মুখে ছিল রক্তের দাগ। গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেবে না ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে বাধা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্দোস। অবরুদ্ধ উপত্যকাটিতে ফের বিমান এবং স্থল হামলার মধ্যেই এমন তথ্য জানান তিনি। আজ ইসরায়েল জানিয়েছে গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা প্রদান অব্যাহত রাখবে, একটি চাউলও সেখানে প্রবেশ করতে দেবে না দখলদার বাহিনী। খবর এএফপি আল জাজিরার। কার্দোস এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের নীতি স্পষ্ট, কোনো মানবিক সাহায্য গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না। হামাসকে প্রতিহত করতে এমন সিদ্ধান্ত তাদের। গত ২ মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এতে সেখানে আরও মানবিক সংকট তৈরি হয়েছে। কার্দোস আরও বলছেন, বর্তমানে কেউ গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশ করতে দেওয়ার পরিকল্পনাও করছেন না। কেউ যদি করে থাকে সেটি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই ধরনের সাহায্য শুরুর জন্য কোনো প্রস্তুতিও নেই। এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ দেশটির কর্মকর্তারা গাজায় আটক ৫৮ জন জিম্মির মুক্তি দেওয়ার একমাত্র উপায় হিসেবে সামরিক চাপকেই উল্লেখ করেছেন। উত্তর গাজায় সেনাদের উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, হামাস একের পর এক আঘাত ভোগ করতে থাকবে। আমরা জোর দিয়ে বলছি, তাদের উপরে আমরা নরকীয় অত্যাচার চালাবো। তবে আমাদের জিম্মিদের মুক্তি না দিলে আমরা হামাসের উপর কঠিন থেকে আরও কঠিন অত্যাচার করব বলে বলেছেন নেতানিয়াহু। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে গুরুতর মানবিক সংকটের মুখোমুখি হয়েছে গাজা। জাতিসংঘের মানবিক সমন্বয়ক অফিস জানিয়েছে, গত ১৮ মাসের মধ্যে অবরুদ্ধ উপত্যকাটিতে মানবিক পরিস্থিতি এখন সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। এক বিবৃতিতে ওসিএইচএ জানিয়েছে, ১.৫ মাস ধরে গাজায় কোনো সরবরাহ পৌঁছায়নি। এছাড়াও চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রেরও ঘাটতি রয়েছে। কেন ইসরায়েলিদের পছন্দ করতেন না রানী এলিজাবেথ? ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সারের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি। গত সন্ধ্যায় লন্ডনে তারা গোপনে বৈঠক করেছেন বলে জানা গেছে। এই ঘটনায় ডেভিড লেমির নিন্দা করেছেন ব্রিটিশ রাজনীতিবিদরা। ইসরায়েলের বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতিকদের এ অবস্থান নতুন নয়। প্রাতরানী দ্বিতীয় এলিজাবেথ ইসরায়েলকে পছন্দ করতেন না, খবর মিডল ইস্ট আয়ের। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন নিজে এই কথা স্বীকার করে বলেছেন, বেশ কয়েক মাস আগে লন্ডনে হাইফা টেকনিয়ন ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, প্রাত রানী মনে করতেন প্রত্যেক ইসরায়েলি একজন সন্ত্রাসী, নয়তো সন্ত্রাসীর সন্তান। শুধু তাই নয়, তিনি বার্কিংহাম প্যালেসে কোনো ইসরায়েলি কর্মকর্তাকেও ঢুকতে দিতেন না। যুক্তরাষ্ট্রের বার্কিংহাম প্যালেসের রাজা বা রানীসহ রাজপরিবার সদস্যরা বসবাস করেন। বর্তমানে রাজা তৃতীয় চার্লস সপরিবারে অন্য সদস্যদের নিয়ে এখানেই থাকেন। ইসরায়েলের সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি এলিজাবেথ ও আমাদের ইসরায়েলিদের মধ্যে সম্পর্ক কিছুটা জটিল ছিল। রিভলিন ইসরায়েলের ১০ম প্রেসিডেন্ট ছিলেন। ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি। অন্যদিকে রানী দ্বিতীয় এলিজাবেথ ২০২২ সালে মারা যান। প্রাণঘাতী বিক্ষোভের পর পশ্চিমবঙ্গে সেনা মোতায়েন, যা বলছে মুসলিমরা।
ভারতে ওয়াকফ সংশোধনী বিল। ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলকে ঘিরে পশ্চিমবঙ্গে পরিবারের শনিবারে বিক্ষোভে ৩ জনের প্রাণহানি এবং ১৫০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে। প্রাণঘাতী বিক্ষোভের পর রাজ্যটিতে সেনা মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। সমালোচকদের মতে এই বিলটি দেশটির মুসলিম সম্পদের ধর্মীয় সাদকা ওয়াকফ পরিচালনার অধিকার ক্ষুণ্ণ করতে পারে, যার মূল্য $14 বিলিয়ন বেশি। এ সম্পত্তি পুরো ভারতের কেন্দ্রীয় সরকার নিয়ে যাবে। সেটি মুসলিমদের সম্পদ থাকা সত্ত্বেও সেটি আর তারা ব্যবহার করতে পারবে না। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত 2 দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বিক্ষোভ ও সহিংসতায় রূপ নেয়। এতে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে এবং 150 জনের বেশি লোক গ্রেপ্তার হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে তাৎক্ষণিকভাবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বিএসএফের দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ার আইজি কর্ণী সিং বলেছেন, স্থানীয় পুলিশকে সহায়তা করতে ইতিমধ্যেই তাদের বেশ কিছু সদস্যকে মোতায়েন করা হয়েছে, তবে তারা স্বাধীনভাবে কোনো পদক্ষেপ নেবে না। কি আছে বিলটিতে? যে ওয়াকফ সংশোধনী বিলকে ঘিরে বিতর্ক উত্তেজনা তৈরি হয়েছে, সেই বিলটিতে মূলত ১৯৯৫ সালে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা আইন সংশোধন হয়েছে। বিলটি চলতি মাসেই ভারতে সংসদে 2 কক্ষেই উত্তপ্ত বিতর্কের পর পাশ হয়। এখন সেই বিলটি নিয়ে পুরো ভারতবর্ষ উত্তপ্ত। মুসলমানদের ওয়াকফ বিলে হিন্দুদের নাম থাকার পরও কিন্তু হিন্দুদের ট্রাস্টে মুসলিমদের নাম নেই, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।